experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। নিজেকে খানিক এলোমেলো করে নাও, ধস্তাধস্তি হয়েছে এমন। ঠিকঠাক অভিনয় না পারলে এসো না, আমি গেলাম। জিয়াউলের চোট কম লাগায় দৌড়ে এসে আফিফকে ধরল সে। কাঁধে ভর করে ছুটে চলল ভেতরে। অনান নিজেও এক ছুটে গাড়ি থেকে বের হয়ে এলো। শাড়ি পরে তার অবস্থা এমনি নাজেহাল, নতুন করে আর কি করবে। আফিফের এক হাত আঁকড়ে ধরে রিসেপশনে যেতেই চিৎকার করে বলে উঠল, তাড়াতাড়ি আহেন গো, বাঁচান বাবুরে। রিসেপশনে বসা মেয়েটি উঠে দাঁড়ালো। রাত করে এমন কেস তেমন একটা আসে না। এগিয়ে এসে তিনজনকে দেখে বলে উঠল, এটা তো পুলিশ কেস, লিখিয়েছেন থানায়? অবশ্যই ম্যাডাম, লিখবো না কেন? ছিনতাইকারী থেকে কোনো রকম বেঁচে ফিরে আমাদের আগে পুলিশ স্টেশনে যাওয়া উচিত ছিল। মানুষ মরুক বাঁচুক সমস্যা নাই তো, লিখিত গিলে খেলেই হলো, তাই না? উঁচু গলায় বিদ্রুপ মেশানো কথাগুলো শুনে বিব্রত হলো মেয়েটি। জিয়াউল আবারও মৃদু চিৎকার করে বলল, আপনাকে হসপিটালে রেখেছে কে? কমন সেন্স নেই? তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন। এটা কোনো হসপিটালের পরিবেশ হলো? চোখ বন্ধ করেই মুচকি হাসলো আফিফ। জিয়াউলের কথাগুলো মনে ধরেছে। ছেলেটা ব্যথা সহ্য না করতে পেরেই যে এত রেগে যাচ্ছে বুঝেছে। মেয়েটি আর কথা বলার সাহস পেল না, ছুটে গেল ব্যবস্থা করতে। আফিফ ফিসফিস করে বলল, পারলে আজকে হাসপাতালটা ঘুরে দেখবে। সকালে হয়তো জেনে যাবে আমাদের কথা। সরকারি লোক, ভয় থাকবে স্বাভাবিক। লোকও লাগিয়ে রাখতে পারে, তাই সুযোগ মিস করা যাবে না। কিঞ্চিত মাথা কাত করে হাঁ বোধক মনোভাব পোষণ করলো জিয়াউল। অনান মাথা ঘুরিয়ে গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিচ্ছে। নিশ্চুপ পরিবেশ, একটু জোরে বললেই মনে হচ্ছে পুরো হসপিটালের মানুষ শুনতে পারবে। অনান এবার আরেকটু গলা উঁচিয়ে বলল, মানুষ মরে গেলে চিকিৎসা হবে? কোনো বাচ্চার হাতের আঁকাবাঁকা চাঁদের মতো এক ফালি চাঁদ দিগন্তে ঝুলে আছে। ভরা পূর্ণিমার মতো আলো না ছড়ালেও খারাপ না। মৃদু হাওয়া বইছে, কখনো জোর হাওয়ায় গাছের পাতাগুলোকে কেমন দুলিয়ে দিচ্ছে। আপন ছন্দে নেচে উঠে আবারও নীরব হয়ে যাচ্ছে। বাঁকা চাঁদের পাশে মিটিমিটি জ্বলছে এক তারা, অন্যান্যদের থেকে তারাটির আলো একটু বেশি। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল আহিস। চোখে ঘুম নেই, মনের কোণে কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। অন্ধকার দিগন্তে তাকিয়ে থাকতে থাকতে আহিস আবিষ্কার করলো একটি তারা খসে পড়ে আরেকটি তারার মাঝে ডুবে গেল, যেন অপর তারাটি শুষে নিচ্ছে ভালোবেসে। আধারে ঘেরা মনটা এবার অদ্ভুত শান্ত হয়ে এলো। ডান হাতটা আপনা আপনি বুকের বাম পাশে ছুলো। হৃদস্পন্দন বড়ই নীরব। বুকের উচাটনের সাথে প্রেম পিয়াসী খাপ খাইয়ে চলতে পারছে না, নাকি আজ বুকের বাম পাশে কেউ মুখ গুজেছিল বলে প্রেম পিয়াসী তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে। আহিস আবিষ্কার করলো ঠিক তার পাশে মুখ ফুলিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে। আহিস ব্যথা মিশ্রিত কণ্ঠে শুধালো, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি প্রেম পেয়াসী? এমন কি কখনো হয়েছে? দুর্ঘটনা ভেবে ভুলে যাও না। বুকের বাম পাশে যে তোমার আছো, তো অন্য কেউ কি করে আসবে? মেয়েটি তবু মুখ ফুলিয়ে আছে। বেনি করা চুলের ভাঁজ আজ এলোমেলো, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। আহিসের মনে হলো তার কলিজাটায় কেউ থাবা বসিয়েছে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ঢোক গিলে মুচকি হেসে বলল, আমার প্রেম পিয়াসী বড়ই অভিমানী। মেয়েটি তাকালো আহিসের দিকে, মিষ্টি হাসলো। এক দুপা করে কাছে এসে হাত বাড়িয়ে দিল। আহিস যেন হাতে চাঁদ পেয়েছে। হাত বাড়িয়ে ছুতে চাইলো, পারল না। মিলিয়ে যাচ্ছে বারংবার। হাত ভেদ করে হাত বের হয়ে যাচ্ছে। সে ছুতে পারছে না। ছটফট করছে আহিস, একটু ছোঁয়ার আশায় কাতরাচ্ছে। মেয়েটি যেন বেশ মজা পেয়েছে। খিলখিল হেসে থেমে গেল সে। একটু একটু পিছু হতে বলতে লাগলো, আমার শরীর অপবিত্র আহি, রক্তের মাখামাখি দুর্গন্ধ ছড়াচ্ছে। ছুতে পারবে না তুমি, আমি অধরা। তোমার প্রেম প্রিয়াসী মরে গেছে আহি, মেরে ফেলেছে ওরা। কত আকুতি, সহস্র ফোঁটা জল শুনেনি মাহি। চাপিয়ে পড়েছে আমাকে, একটু একটু করে তোমার থেকে দূর করে দিয়েছে। আজ আমার রাজত্বে অন্য কেউ মুখ গুজেছে আহি। বড্ড ব্যথা গো, শরীর জ্বলে যাচ্ছে। আমাকে মুক্তি দাও আহি, মুক্তি চাই আমি। তোমার কল্পনার জগৎ থেকে মুক্তি চাই। মেয়েটি হারিয়ে গেল।
বেনি নাচিয়ে অন্ধকারে মিশে গেল। আহিস হাত বাড়িয়েও আটকে রাখতে পারল না। বুকের উপর চাপটা হয়তো বেশি হয়ে গেছে। চিনচিনে ব্যথা নিয়ে বসে পড়ল আহিস। পুরুষ মানুষ নাকি কাঁদতে পারে না, তাদের নাকি কাঁদতে নেই। মানুষ হাসবে, এখানে তো কেউ নেই। সে কাঁদলে খুব বেশি উপহাস তো পাবে না। ভোরের আলো ফুটেছে, বাঁকা চাঁদ সরে গিয়ে সোনালি সূর্য আসন নিয়েছে। তেজহীন সূর্য পরিবেশকে অদ্ভুত মোহনায় স্নিগ্ধ করেছে। মিষ্টি হাওয়ার সাথে বাতাসে অচেনা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। শুধু তার কাছেই কি এমন মনে হচ্ছে? প্রেমের বহিঃপ্রকাশ কি আদিল মাহমুদের ধরন পাল্টে দিল? এই যে কিছুদিন আগেও সকাল হতেই ভাবতে বসতো মিটিং ডিলের কথা, আজ ঘুম ঘুম চোখে জড়িয়েছিল মেয়েটি। তার দিকে তাকিয়ে হাসছিল। ঘুম ভেঙে আশপাশ খুঁজে দেখল, নেই। আপন মনেই হাসলো আদিল। অধঃপতন হয়েছে তার, ভেবেই আফসোস হচ্ছে না। অদ্ভুত এক অনুভূতি তাকে ঘিরে রেখেছে। পাশ থেকে ফোন নিয়ে ওয়ালে তাকালো আদিল। নিজের একটা ছবি ওয়ালে দিয়ে রেখেছে মীরা। তার ভাষ্যমতে ফোন অন হলেই তাকে মনে পড়বে, অথচ মেয়েটি জানেই না আদিল মাহমুদ মেয়েটিকে ঠিক বুকের বাম পাশে চিরস্থায়ী আসন করে দিয়েছে। রিং হচ্ছে, তুলছে না। অপেক্ষারত আদিল নিরাশ হলো, ধৈর্য হারালো না। রিসিভ হলো, ঘুম জড়ানো কণ্ঠ ভেসে এলো। এত সকালে কেউ কাউকে ফোন দেয় না আদিল, ঘুমাচ্ছি আমি। আপনাকে এখন ম্যানার শেখাতে হবে না নিশ্চয়ই? আদিলের হাসি পেল, কৌতুক মিশ্রিত কণ্ঠে বলল, শেখাতে পারেন, আমি মাইন্ড করব না। বিরক্তির সুর তুলল মীরা। কিচ্ছু বলল না, চুপ রইল। আদিল হুট করে গাঢ় কণ্ঠে বলল, আপনার চিঠির উত্তর দিতে আমি একটি অপারেশন মিস করেছিলাম মাঝরাত দিনে। লোকটা চিকিৎসাহীন মারা গিয়েছিল। আমার কিন্তু আফসোস হয়নি, বরং খবরটা শুনে বিরক্ত হয়েছিল। চিঠি লিখে ব্যাঘাত ঘটল যে আদিল মাহমুদের রূপ একটা নয়। আমার ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা হিংস্রতাকে টেনে বের করবেন না। আমার ভালোবাসার থেকে স্বার্থের প্রখরতা বেশি। একটু একটু করে বেলা বাড়ছে। সূর্যের তেজও সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে। ভ্যাপসা গরমে শুয়ে থাকাও অস্বস্তিকর। আড়ামোড়া ভেঙে উঠে বসলো আফরা। পরপর দুবার হাই তুলে দুহাত প্রসারিত করে খানিক সাহেবিপনা করে নেমে পড়ল বিছানা থেকে। আশেপাশে মীরা নেই। ভাবলো না আফরা, নিজের মতো ওয়াশরুমে ঢুকে পড়ল। তবে আজকের সকালটা তার জন্য অন্যরকম সিনেম্যাটিক ব্যাপার ভেবে রেখেছিল। সে কি জানতো? সিনেম্যাটিক নাকি হাস্যকর বলবে আফরা নিজেও বুঝতে পারল না। আকস্মিক ধাক্কাটা সামলাতে বেশ বেগ পেতে হলো তাকে। চুপচাপ শব্দহীন ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় বসলো। চোখ তার অস্বাভাবিক বড়, মস্তিষ্ক যেন নিতে পারছিল না। চেঁচিয়ে বলে উঠল, মহারানীর কার্য সম্পাদিত হইলে বাহির হওয়ার জন্য অনুরোধ করিতেছি। আপনার জন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষা করিতেছে। দয়া করিয়া যদি একটু কৃপা করিতেন, জীবন ধন্য হইয়া যাইত। বিশাল খোঁচা গায়ে লাগলো মীরার। কোমরে বসে রইল থমথমে মুখে। যতটুকু সম্মান তার অবশিষ্ট ছিল আজ সেটাও জলাঞ্জলি দিল, শুধুমাত্র সো কল্ড প্রেমের চক্করে। এমনিতেই সকাল থেকে আদিলের একের পর এক বকবক শুনে অতিষ্ঠ সে। ঘুম পূর্ণ না হওয়ায় কপালের পাশে কেমন চিনচিন করছে। তার উপর 9টা বাজতে চলল। প্রাকৃতিক কাজের জন্য ছাড়েনি তাকে আদিল। আজ নাকি সে যতক্ষণ ফোনে চার্জ থাকে ততক্ষণ কথা বলবে। নির্লজ্জের শেষ পর্যায়ে পৌঁছেও সে ওয়াশরুমে যাওয়ার কথা বলতে পারেনি আদিলকে। সেটাই তার কাল হলো। এত বেশি চাপ পেয়েছিল দরজা আটকাতে ভুলে গিয়েছে। রাগে কটমট করতে করতে কান থেকে ফোন নামিয়ে ডাক্তার নামটার দিকে তাকালো। চোখ দিয়েই যেন অপর পাশের মানুষটিকে ভস্ম করে দেবে। 3 ঘন্টা 13 মিনিট উঠে আছে। মীরা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, চেঁচিয়ে বলে উঠল, আগামী 3 দিনে যদি আপনার ফোন থেকে আমার ফোনে কল আসে, চিবিয়ে খাবো আপনাকে। কথাটা বলতে দেরি, ফোন কেটে দিতে দেরি হয়নি। তবু যেন রাগ কমছে না মীরার। অপর পাশে আদিল ভ্যাবাচাকা খেয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ কি হলো তার মাথায় ঢুকলো না। রাগের কারণ ধরতে না পেরে মাথা চুলকালো সে। ভাবতে বসলো সে কি প্রেমে পড়ে বোকা হয়ে যাচ্ছে, নাকি আদিল মাহমুদকে সে ভালোবাসার মাঝে হারিয়ে ফেলেছে। এমন করলে যে খুব বিপদ। প্রিয়জনের জন্য হলেও তাকে কন্ট্রোলে থাকতে হবে ভেবেই অন্যমনস্ক থেকেই ফ্রেশ হতে গেল আদিল। অফিস আজ মিস করা যাবে না। ফ্রেশ হয়ে বাইরে আসলো মীরা। মাথাটা তার কিঞ্চিত নত। আফরার চোখে চোখ মেলাতে পারবে না বলেই হয়তো এই পন্থা। আফরা মীরাকে দেখেই হাত মুষ্টিবদ্ধ করে নিল। দাঁতে দাঁত চেপে কৌতুক কণ্ঠে বলে উঠল, প্রেমিকার প্রেম শেষ হলো? বেশ বেশ,
আপনাদের দেখে আজকালের যুবক যুবতীরা প্রেম শিখবে, শেখা উচিত। আপনাদের প্রেম তো লাইলি মজনুর প্রেমকেও হার মানাবে। আর যাই হোক, তারা তো কমোডে বসে প্রেম করার সাহস করেনি, যা আপনি করেছেন। লাজবাব। মীরা কেমন লজ্জায় কুঁকড়ে গেল। অপরাধীর মতো নত করে রাখা মাথাটা আরেকটু নত হলো। মৃদু স্বরে বলল, সয়ে যেতে হবে, কিছুই করার নেই। কথা দিনই তো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনাদের প্রেম তো কটা দিনের। তার কোথায় কোথায় গিয়ে কথা বলবেন? রাগী কণ্ঠ আর নেই আফরার, কথার সুরে অন্যরকম দুষ্টুমির ছোঁয়া। মীরা সহজ হয়ে আফরার পাশে বসলো, 2 হাত প্রসারিত করে বিছানায় গা এলিয়ে দিয়ে বসলো। বলল, খুব চাপে ছিলাম, উপায় ছিল না। যাই হোক, বের হবি এখন? গ্রামে যাব একটু, বোনকে কতদিন দেখি না। আখি মেয়েটাকেও হাতে নাতে ধরবো। ধরে কিছুই হবে না, ও মুখ খুলবে না। বড় জোর চাপ দিলে ওড়নার কোণে বেঁধে রাখা বিষের শিশি গলায় ঢেলে দেবে। বরং তুই ওকে আমার হাতে ছেড়ে দে, আমার লোক দেখে নেবে। আফরা অবাক দৃষ্টিতে তাকালো মীরার দিকে, কিছুটা সন্দেহ মিশে রয়েছে। তীক্ষ্ণ গলায় বলল, তুই কিছু লুকিয়ে যাচ্ছিস আমার থেকে, পরিণাম কিন্তু খুব খারাপ হবে। মুচকি হেসে উঠে বসলো মীরা। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, কেমন পরিণাম তা না হয় ভবিষ্যৎ ঠিক করুক। খিদে পেয়েছে, নাস্তা তৈরি কর, আমি 2 মিনিটে আসছি। আজ ঠিক সময় অফিসে যেতে চেয়েছিল বলেই মনে হয় এতটা দেরি হলো। ব্যস্ত পায়ে এদিক ওদিক ছোটাছুটি করে রেডি হচ্ছে আদিল। কোনো কিছুই আজ হাতের কাছে পাচ্ছে না। গোছানো ঘরটা কেমন এলোমেলো লাগছে তার কাছে। মন বলছে ঘর গোছানোর জন্য হলেও কাউকে দরকার। সেই কাউকের জায়গায় যে মীরার মুখশ্রীটা কল্পনা করে নিয়েছে তা যেন না বললেই নয়। নিজের এমন ভাবনায় মুচকি হাসলো আদিল। মেয়েটা তার কাছে 1 মাস সময় চেয়েছে। ঠিক পরের মাসের 21 তারিখ সম্পূর্ণ তার হবে কথা দিয়েছে। মেনে নিয়েছে সে। খুব তাড়াতাড়ি আপন করার মনোবাসনাকে গোপন করে সায় জানিয়েছে। এখন মনে হচ্ছে জোর করে কাজী অফিসে নিয়ে গেলেই হতো, এত ঝামেলা পোহাতে হতো না। বাম হাতে ঘড়ি জড়িয়ে গাড়ির চাবিটা হাতে নেবে। ব্যাঘাত ঘটিয়ে টুং টুং শব্দে ফোন বেজে উঠল। শান্ত ভঙ্গিমায় ফোন তুলে হ্যালো বলতে অপর পাশের মানুষটি চাপা উৎকণ্ঠাকে লুকিয়ে শান্ত স্বরে বলল, সন্তান দুধে ভাতে থাকুক। বস, আমি মতিন। কাল ম্যাডাম একটা মেয়েকে তুলে আনতে বলেছিলাম, এনেছিলাম। কথা ছিল সকালে আসবো আমরা। এসে দেখি ম্যাডাম মাটিতে পড়ে আছে, মেয়েটা নেই। আপনি একটু আসবেন না? মানে আপনি তো মরে গেলেও ম্যাডামের গায়ে হাত দিতে না করেছেন। ভীষণভাবে বিচলিত হলো আদিল। খাবারহীন পেটটা কেমন গুলিয়ে উঠল। বুকের উপর বিশাল বড় চাপ অনুভব করলো সে। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল, কোথায় আছো তোমরা? পুরনো গোডাউনে বস, 2 নম্বরে। আসবেন? আদিল জবাব দিল না। ফোন কেটে ধপ করে বসে পড়ল বিছানায়। কপালের রগ ফুলে যাচ্ছে। কোনো রকম উঠে দাঁড়িয়ে ছোট ছোট পা ফেলে বাইরে এলো। গাড়িতে বসে জোরে দম নিল আদিল। তার সুখ, তার খুশি যে প্রকৃতির সহ্য হয় না, আজও তার প্রমাণ পেল। গাড়ির স্পিড এতটা বাড়িয়ে দিল, অন্যান্য গাড়িগুলোকে টক্কর দিয়ে পেছনে ফেলে গাড়ি জনমানবহীন সরু রাস্তাটায় ঢুকে স্পিড কমিয়ে দিল। গাড়ি গিয়ে থামলো গোডাউনের সামনে। নেমে পড়ল আদিল। একটু আগের এলোমেলো আদিলকে আর খুঁজে পাওয়া যাবে না। গম্ভীর কঠোর আদিল। দ্বিতীয় গোডাউনে ঢুকে পড়তে লোকগুলো মাথা নত করে নিল। জবরদস্তি সম্মানটা ধরে রাখলো। ধুলোর স্তরের ওপর নাদিয়াকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে কিছুটা চমকালো আদিল। এর আগে এতটা বিধ্বস্ত এই মেয়েটিকে দেখেনি। না চাইতেও কঠোর মুখটায় ব্যথা ছাপ ফুটে উঠতে লাগলো। প্রকাশ পাবে বলেই হয়তো লোকগুলোকে ইশারা করে চলে যেতে বলল। ইশারা পাওয়া মাত্রই মাথা নত রেখে পিলপিল করে বেরিয়ে গেল লোকগুলো। আদিলকে নাদিয়ার পাশে বসলো। মৃদু কাপা হাত মাথায় রাখতেই তর্জনী আঙুলের একাংশ কপাল ছুঁয়ে দিল। চমকে হাত সরিয়ে নিল আদিল। এত গরম কেন শরীর? ব্যস্ত হাত কপালে রেখে কয়েকবার পরক করল। উপায় না পেয়ে নাদিয়াকে ডেকে উঠল আদিল। নাদিয়া, এই নাদিয়া, শুনতে পাচ্ছ? জ্ঞান নেই। আদিল সময় ব্যয় না করে কোলে তুলে নিল নাদিয়াকে। ডান হাতের মুঠো থেকে মদের বোতল খসে পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে গেল। খালি মদ নেই। দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে গেল সে। এতটা মদ সে 1 সপ্তাহেও খায় না। সেখানে মেয়েটা ঘন্টায় শেষ করে ফেলে। নিজের অন্যায়টা একটু করে উপলব্ধি করতে পারছে কি সে?
নাকি শুধুই কিছুটা টান? উৎফুল্ল চিত্তে রান্না করছিল মনিরা। কালকের রাত থেকে সময়টা তার এতটা আনন্দে যাচ্ছে, চারিদিক শুধু সুখ আর সুখ। প্রিয় মানুষটার বুকে মুখ গুজে এতটা সুখী লাগে। সে তো অন্য কারোর বুকে সুখ খুঁজছিল, কিন্তু পায়নি। ওই বুকটা তাকে শুধু কষ্টে জর্জরিতই করেছে, এক ফোঁটা সুখের দেখা মেলেনি। কাল রাতে হুট করেই যেন সুখের দেখাটা মিলে গেল। মনিরার আপন মনের ভাবনায় ব্যাঘাত ঘটল কারো নরম কণ্ঠস্বরে। অক্ষিণ হওয়া নাটক করে ঠিক করো নেমে। শান্ত কণ্ঠের তিক্ত কথা মনিরাকে এতটাই এলোমেলো করে দিল, হাতে থাকা চামচ নিচে পড়ে গেল। চোখ বড় বড় করে তাকালো দরজায় হেলান দিয়ে দাঁড়ানো আহিসের দিকে। ধরা পড়ে হাঁসফাঁস করতে লাগলো সে। আহিস মুচকি হেসে মনিরাকে দেখছে। কিছুটা সময় যেতেই বলল, পালস চেক করলেই যে শরীরের কন্ডিশন বোঝা যায়, ভুলে গেছিল হয়তো। মনিরা কী বলবে খুঁজে পাচ্ছে না। লজ্জায় আহিসের চোখে চোখও রাখতে পারছে না। আহিস এখনো শান্ত, গম্ভীর কণ্ঠে বলল, বড্ড অন্যায় করেছ মেয়ে। আমি আহিস এতটাও সস্তা নয়, যতটা তোমরা দুজন নামিয়ে এনেছ। তোমার জীবনের এই ভুলটা 10 বছরের ক্ষতর চেয়েও তীক্ষ্ণ হবে, দেখে নিও মেয়ে। দাঁড়ালো না আহিস, হনহন করে বাড়ির বাইরে চলে গেল। মনিরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল একা। কেউ নেই তার পাশে। চারপাশের এত সুখ কোথায় গেল? নেই, কোথাও নেই। গাল বেয়ে জলের ধারা নেমে আসতে মৃদু কেঁপে উঠল মনিরা। রান্নাটা সেভাবে রেখে প্রাণপণে দৌড়াতে লাগলো। একমাত্র ভরসা সালেহা বেগম, সেই পারবে তাকে এই ক্ষত থেকে সরিয়ে তুলতে। এবার যে তার জীবন সর্বনাশা হয়ে উঠবে, বাঁচবে কি করে? 2 নম্বর গলিতে ঢুকেই চোখ মুখ কুঁচকে নিল আফরা। ভুল পথে চলে আসেনি তো? সে তো ঠিক খবরই রেখেছিল, তবে বিভ্রান্তিতে পড়ছে কেন? গলির শেষ মাথায় গিয়ে আফরার নাকের পাটাতন ফুলে উঠল। কীরকম ছেলে মানুষই কাজ করেছে সে! সরাসরি রাস্তাটা ধরে আসলেই বাড়িটা পেয়ে যেত। একে তো সময় নষ্ট, তার উপর কতটুকু পথ হেঁটে অযথ পরিশ্রম। মেজাজ চটচটে হয়ে এলো তার। সিদ্ধান্ত নিল আজ যাবেই না। পর মুহূর্তেই ভাবলো বাড়ির সামনে এসে ফিরে যাওয়াটা উচিত নয়। দোটানা নিয়েই রাস্তা পার হলো আফরা। ছোটোখাটো বাড়িটা বেশ সুন্দর। কলিং বেলটা ঠিক কোথায় খুঁজে পেল না আফরা। হাত বাড়িয়ে দরজায় টোকা দিল। পরপর কয়েকবার টোকা দেওয়ার পর ভেতর থেকে পায়ের শব্দ ভেসে এলো। কেউ এগিয়ে আসছে। আফরা অপ্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। তবে দৃষ্টিটা ততক্ষণ রইল যতক্ষণ সে কামিনী বেগমকে আসতে দেখল। মহিলাকে দেখেই দৃষ্টি তার স্বাভাবিক হয়েছে। দরজা খুলে আফরাকে দেখে কামিনী বেগম অবাক হলেন। মুহূর্ত সময় মুখের দিকে তাকিয়ে থেকে আফরার হাত আঁকড়ে ধরলেন। বিচলিত হলো আফরা, কিছু বলল না। মহিলার চোখে মুখে যে খুশি দেখেছে, কিছু বলতেও দুবার ভাবতে হবে। কামিনী বেগম আফরাকে নিয়ে সরাসরি নিজের ঘরে গেলেন। বিছানায় বসিয়েও ক্ষান্ত হলেন না, ছুটে এলেন রান্নাঘরে। শুকনো কিছু খাবার নিয়ে আফরার সামনে রেখে সম্মুখে বসলেন। মিষ্টি হেসে জানান দিলেন তার খুশির বার্তা। আফরা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে হেসে বলল, আমি মাত্রই খেয়ে এসেছি মিসেস, পেটে একটুও জায়গা নেই। চোখ রাঙিয়ে তাকালেন কামিনী বেগম। চোখ দিয়েই যেন মুখের ভাষা প্রকাশ করলেন, কতটা সময় হয়ে গেছে, এখনো পেটে কিছু রয়েছে? আফরা কথা বলল না, এমনি এমনি আসেনি। প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া তার ঠিক হয়ে ওঠে না। মুখে কিছু চানাচুর তুলে নিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল। আশেপাশে কেউ নেই। কামিনী বেগম হয়তো বুঝেছেন। পাশ থেকেই নোট নিয়ে কিছু লিখলেন। আফরার সামনে তুলে ধরতেই দেখল, আফিফ, জিয়া হসপিটালে। তুমি কি দরকার এসেছো? আফরা ভ্রু কুচকে তাকালো। কামিনী বেগম মুচকি হেসে আবারও লিখলেন, ছিনতাইকারী ধরেছিল, চোট পেয়েছে হালকা, ফোন দিয়েছিল, আমাকে বাড়ি থেকে বের হতে না করেছে। আফরা উঠে দাঁড়ালো। বেশ বিচলিত হয়েছে সে। আফরার বিচলিত ভাব দেখে কামিনী বেগম ঠোঁট টিপে হাসলেন। হাসির কারণ খুঁজে পেল না আফরা। অস্থির কণ্ঠে প্রশ্ন করল, আমার সাথে যাবেন? চলুন। সহজ সরল কথাটা শুনেই মুখের হাসি মিলিয়ে গেল। ভয়ে কুঁকড়ে গেলেন কামিনী বেগম। বড় বড় চোখ মেলে আফরার দিকে তাকিয়ে রইলেন। এত দ্রুত মাথা নাড়িয়ে না বোঝালেন আফরা কিছু বলার সুযোগ পেল না। কামিনী বেগমের হাতের ওপর ডান হাত ছুঁয়ে বের হয়ে এলো বাড়ি থেকে। সন্দেহের তীরটা তার ঠিক জায়গায় পৌঁছেছে কিনা ধরতেই সে তাড়াহুড়ো পা চালালো।
এত বড় অফিসারকে রাস্তার ছিনতাইকারী জখম করেছে ভাবতেও একটা মিথ্যের আভাস পেল আফরা। তবে সে ভুলও হতে পারে। 3টে বেড পাশাপাশি, 2জন পুরুষ 1জন মহিলা শুয়ে আছে। ঘুমে বিভোর, গভীর নিঃশ্বাসের শব্দ ঘরময় ছড়িয়ে আছে। জানালার পর্দাটা এখনও সরানো হয়নি। ভেতর থেকে বন্ধ দরজা। কয়েকবার নার্স এসে ডেকে গেলেও আলসেমিতে দরজা খোলেনি কেউ। গলা মৃত উঁচিয়ে নিজেদের ঠিক থাকার ইঙ্গিত দিয়ে আবারও ঘুমিয়ে পড়েছে। দরজা ধাক্কানোর শব্দ। আফিফের ঘুম নড়বড়ে হয়ে এলো। পিটপিট করে চোখ খুলে হাতে থাকা ঘড়ির দিকে তাকালো। 11টা বেজে গেছে। খানিক চমকানো ভাব দেখা গেল চোখে মুখে। কাল রাতে ঘুমায়নি। প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশ কয়েকবার হসপিটালটা রাউন্ড দিয়েছে। সন্দেহজনক কিছু চোখে পড়েনি। তবে সে নিরাশ হয়নি। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেই পাইতে পারো অমূল্য রতন। প্রবাদটা বেশ মেনে চলে সে। বাহ্যিক চকচকে দেখে সোনা ভাবার মতন ভুল সে চাকরির প্রথম দিনই করেছিল। কি লজ্জায় না সেদিন পড়তে হয়েছিল। এখনও সে কথা মনে হলে কপালের রগ ফুলে ওঠে। হাসির পাত্র হয়ে গিয়েছিল সেই দিন। চকচকে খেলনা বন্দুককে আসল বন্দুক ভেবে বাবার হাতে তুলে দিয়ে অনভিজ্ঞের প্রমাণ সে ওই দিনই দিয়েছিল। এরপর আর কোনো পরীক্ষায় তাকে কেউ হাসির পাত্র বানাতে পারেনি। বাবার গাইড, নিজের ইচ্ছাশক্তি, প্রবল জেদ, দেশপ্রেম আজ তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। কতটা কষ্টের ফসল আজকের আফিফ মুনতাসির তা শুধু সেই জানে। দরজা ধাক্কানোর শব্দ জোরালো হচ্ছে। আফিফ মাথা ঘুরিয়ে পাশে তাকালো। দুটোই মরার মতন ঘুমাচ্ছে। আস্তে করে উঠে দাঁড়ালো সে। হাতের ক্ষতটা তেমন না হলেও বুকের ক্ষতটা গভীর। উত্তেজনাবশত একটু জোরেই ছুরি চালিয়েছিল। দরজা খুলতেই হুড়মুড় করে 3জন পুলিশ ইউনিফর্ম পরা লোক ঢুকে বলল। একজন তীক্ষ্ণ কণ্ঠে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? মরেছিলেন? মুখ শক্ত হয়ে এলো আফিফের। দ্বিগুণ তীক্ষ্ণ কণ্ঠে বলল, মরলে নিশ্চয়ই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতাম না। এটা হসপিটাল, নিশ্চয়ই ভুলে যাননি। এখানে সুস্থ মানুষ থাকে না, অজানা নয়। তা অভদ্রের মতো দরজা ধাক্কানোর কারণ? নার্সের কাছে এক্সট্রা চাবি ছিল। বিব্রত হলো 3জনই। কেমন শক্ত, শরীর হিম করা গলা। আমতা আমতা করে কিছু বলবে তার আগেই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কেউ বলল, এদের জানা বা বোঝার পরিধি বেশি থাকলে আমার স্থানে থাকতো, নিচুতে নয়। তাকিয়ে দেখলো আফিফ। কঠোর মুখশ্রী স্বাভাবিক হওয়ার বদলে যেন আরও একটু কঠোর হয়ে উঠল। মুষ্টিবদ্ধ হাতের দিকে নজর বুলিয়ে তুচ্ছ কারণটাই নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হলো। এই ছেলেটাকে শুধুমাত্র আফরার পাশে রিকশায় দেখেছিল বলে এত রাগ হচ্ছে কেন? সে কি টিনেজারদের মতন ব্যবহার করছে? কারণ খুঁজে পাচ্ছে না তো। সর্বনাশ। যত দ্রুত সম্ভব নিজেকে স্বাভাবিক করে বলল, আপনারা? ইন্সপেক্টর নোমান, থানার বড়বাবু। অনেকদিন হলো ছিনতাইকারী গ্যাংটাকে ধরার পরিকল্পনা করছি। সুরাহা হচ্ছে না। সকালে হসপিটাল থেকে ফোন এলো, চলে এলাম। আপনার সাহায্য লাগবে? হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল নোমান। আফিফ অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে বলল, আমি কিভাবে সাহায্য করব? তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, কাউকেই দেখিনি। হতাশার শ্বাস ফেলে মুখ বেঁকালো নোমান। এত দূর এসে পুরো পরিশ্রম বৃথা গেল দেখে চরম বিরক্ত হলো সে। আফিফ গম্ভীর দৃষ্টিতেই নোমানের ভঙ্গিমা পরখ করছে। হুট করেই নোমান কনস্টেবলের হাত থেকে বাজেয়াপ্ত করা বন্দুকটা আফিফের সম্মুখে তুলে ধরে বলল, চিকিৎসাধীন আপনার কাছে পেয়েছে, লাইসেন্স আছে? হাত বাড়িয়ে বন্দুকটা নিজের হাতে নিয়ে প্যাকেট মুক্ত করলো আফিফ। কালকে অ্যাডভেঞ্চারের উত্তেজনায় খেয়াল করেনি। বন্দুকটা তার ভীষণ প্রিয়। যেখানেই যাক সাথে নেওয়া চাই। ভালো করে দেখে নিয়ে বলল, বাম পকেটে থাকা বন্দুকের ব্যাপারে খোঁজ দিয়েছে, ডান পকেটে থাকা আইডির খোঁজ দেয়নি? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তরের অপেক্ষা করলো না আফিফ। ফের হতাশ কণ্ঠে বলল, না, বাহ্যিক সুনাম হিসেবে হসপিটালের সার্ভিস একদম নিম্নে। সচেতনতার অভাব তো রয়েছেই, সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটি হলো সার্ভিস দিক বা না দিক দুহাত ভরে টাকা নেয়ার ধান্দা রয়েছে। নোমানের কুচকানো ভ্রুর দিকে তাকিয়ে মুচকি হাসল আফিফ। ডান পকেটে থাকা আইডি কার্ড বের করে বলল, জেনারেল আফিফ মুনতাসির, সেনানিবাস, ঢাকা। আশা রাখছি আর কোনো প্রশ্ন নেই, এবার আসতে পারেন। জেনারেল শব্দটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই নোমান সম্মানের সহিত স্যালিউট দিল। আফিফ ঘাড় কাত করে মুচকি হাসল। অনান ঘুম থেকে উঠে বিষয়টা নিশ্চুপ দেখছে।
তবে এত কিছুর মাঝেও জিয়াউলের ওঠার কোনো খবর নেই। নোমান মাথা নাড়িয়ে চলে আসতে নেবে, দরজায় দাঁড়িয়ে মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, আসতে পারি? দ্রুতবেগে সময় পেরিয়ে গেছে 5 মিনিট। নোমান আফিফের চোখে মুখে বিস্ময়। অনুমতির জন্য অপেক্ষা করেনি আফরা, ভেতরে ঢুকে অপেক্ষা করছে কারো কণ্ঠ শোনার জন্য। তবে বিস্ময়ের রেশটা একটু বেশি বোধ হয়। আফরা বিরক্তির শ্বাস ফেলল, ভ্রুকুচকে সামনে তাকাতেই নোমান অবাক মিশ্রিত অস্পষ্ট স্বরে বলল, আফরা, আপনি? আর চোখে দেখল আফরা। মিস শব্দটা বাদ যাওয়ায় নিজের কাছে কেমন লাগলো। ভাবলেশ কণ্ঠে বলল, আসা বারণ নাকি? নোমান মুচকি হাসল, টেরা কথা যেন ঠোঁটের কোণে লুকিয়ে থাকে। বিবশ কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি আপনার দর্শন পাবো ভাবিনি। গুড লাক। নোমান টের পেল এতক্ষণে বিরক্তি, রাগ, খারাপ লাগা সব একটুতেই পালিয়ে গেছে। সেসবের পরিবর্তে স্থান করে নিয়েছে ভালো লাগা, মুগ্ধতা। মেয়েটা তার প্রশান্তির কারণ হয়ে ধরা দিচ্ছে। খানিক বিচলিতও হলো না নোমান, সাদরে গ্রহণ করলো পরিবর্তনটা। আপ্লুত কণ্ঠে বলল, তা কেন এসেছেন? চোখ ছোট ছোট করে নোমানের ভঙ্গিমার পরিবর্তন দেখছে আফরা। ঠিক সুবিধার লাগছে না। দুপা এগিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, পিকনিক করতে এসেছি। ভীষণ হাসি পেল আফিফের। এতক্ষণ গম্ভীর মুখে দুজনকে পরখ করছিল, ভাবছিল কেমন পরিচিত। তবে আফরার বিরক্তি কণ্ঠস্বর বিষয়টি বুঝতে সময় লাগেনি। সূক্ষ্ম খোঁচাটা আফিফের সামনে হজম করে নিল নোমান। অস্বস্তিতে পড়ে গেল সে। থমথমে মুখে কিছু বলবে পূর্বেই আফিফ বলে উঠল, উনি আমার অতি পরিচিত মিস্টার নোমান, আপনি এখন আসুন। চমকিত দৃষ্টিতে তাকালো নোমান। অতি পরিচিত বলতে কী বোঝাতে চাইলো ঠিক ধরতে পারল না। তবে তাকে যে তৃতীয় ব্যক্তি ধরেই আসুন শব্দটি ব্যবহার করেছে বেশ বুঝতে পারল। তার মাথায় এই মুহূর্তে ঢুকলো না সে সত্যিই সম্পূর্ণ অপরিচিত। তার সামনে কুশল বিনিময় ছাড়া অন্যান্য দরকারি কথা বলা যায় না। অপমান মনে করে থমথমে মুখ নিয়ে বেরিয়ে গেল নোমান। বিষাদীরা উকি ঝুঁকে মারছে হৃদয়। তবে কি সে খুব দেরি করে ফেলল? নোমান চলে যেতেই গাম্ভীর্য পায়ে দরজায় এসে দাঁড়ালো আফিফ। অতি সন্তর্পণে দরজাটা লাগিয়ে দিয়ে নিজ বেডে এসে বসলো। বেডের পাশে রাখা চুলে বসতে বসতে আফরা কিছুটা কৌতুক করেই শোধালো, অতি পরিচিত? যার বেনামি চিঠি পেয়ে আফিফ মুনতাসির ঢাকা থেকে বান্দরবান চলে এলো, সে অতি পরিচিত নয় বলছেন? চরম দৃঢ়তা মেশানো কথা শুনে বিনয়ী হাসল আফরা। আফিফ মুনতাসির, আদিল মাহমুদ, দুটো ব্যক্তিত্বকে পাশাপাশি দাঁড় করিয়ে ভাবতে বসলো। কোথাও একটা মিলে যায়। বিচলিত ভাবহীন দুটো ব্যক্তিত্ব। আগুনে ঠেলে দিলেও তারা চিৎকার চেঁচামেচি করে সহানুভূতির আশা করবে না। নিজ বুদ্ধিতে বাঁচার চেষ্টা করবে, না হয় গাম্ভীর্য ধরে রেখেই মৃত্যুকে বেছে নেবে। প্রতিপক্ষের নিকট আপোষ শব্দটি যেন তাদের সাথে যায় না। আবার হুট করে আফরা লক্ষ্য করলো দুজনের মাঝে অমিল অনেক। আফিফ মুনতাসির হৃদয় নির্মল এক হাসিতে ভরা। পাত্রভেদে নির্মল হাসিটা ছড়িয়ে দিয়ে নিজ ব্যক্তিত্ব ধরে রাখতে বেশ সচেতন। কিন্তু আদিল মাহমুদ একরোখা, কঠোর, জেদি, নির্দয়। যদিও দুদিন বেশভূষায় পরিবর্তন এনেছে, সেটা যে স্বার্থের টানে তার চেয়ে ভালো কে জানে। ভাবুক আফরাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আফিফ। মেয়েটাকে তার দিকে তাকিয়ে নেই। নয়ন যুগল তবে নয়ন যুগলের কেন্দ্রিকতা যেন শূন্যে মিলিয়ে গেছে। মেয়েটাকে দেখতে ভালো লাগছে। হৃদয়ের গভীরে সুপ্ত এক আনন্দ খেলা করছে। বিশেষ পাত্তা দিল না আফিফ। পথ থেকে বেঁকে যাওয়া সে শেখেনি। শান্ত গলায় শুধালো, ভাবুক রানীর ভাবনাটা শেষ হবে কখন? লজ্জা পেল আফরা। মুখশ্রী নত করে নিজেকে শাসালো। কী সব ভাবছিল সে। আগের কথায় রেশ টেনে বলল, বেনামি চিঠিখানা আপনার জন্য ছিল না মিস্টার আফিফ মুনতাসির। আপনি হয়তো ভুলে গিয়েছিলেন যার নামে চিঠি তাকে পৌঁছে দেওয়া ভদ্রতা। আমি তো কখনোই নিজেকে ভদ্র প্রমাণ করতে যাইনি মিস আফরা। আপনি ধরে নিচ্ছেন কি করে আমি ভদ্র? চিঠিখানা আপনার ঠিকানা মতোই পৌঁছেছিল। সৎ অফিসার নামে অল্প একটু নামডাক আছে বোধ হয়। এখন আপনি যদি মুখে খাবার তুলে দিয়ে স্বাদ গ্রহণের কৌতূহল বাড়িয়ে দিয়ে তা ফেলে দিতে বলেন, ব্যাপারখানা পাশাপাশি যায় বলুন? ক্ষুধার রাজ্যে সব মাফ, সে হোক খুন। চমৎকার ভঙ্গিমায় কথাগুলো শেষ করে মাথা দুলিয়ে হাসল আফিফ। আফরার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এসেছে।
পাশে তাকিয়ে ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়েকে দেখে মুচকি হাসল। তাচ্ছিল্য কণ্ঠে বলল,